আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর মানুষটি হলো আমার বেস্টির একমাত্র বড় ভাই অহর্নিশ চৌধুরী। পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে পারি। লোকটার গম্ভীর চেহারা, কি দারুণ অ্যাটিটিউড আর সুদর্শন চেহারা, যা এক দেখায় যে কোনো মেয়েকে ঘায়েল করতে সক্ষম। হ্যাঁ, আমিও হয়েছি, ক্রাশ নামক বাসটা খেয়েছি তার উপর। এর অবশ্য সবচেয়ে কারণ সে আমাদের ইউনিভার্সিটির সকল ভুড়িওয়ালা টিচারদের মধ্যে একমাত্র হ্যান্ডসাম ফিটেস্ট টিচার। তার অবশ্য আলাদা আরেকটা পরিচয়ও আছে, চৌধুরী ফ্যাশন হাউসের ওনারের একমাত্র ছেলে সে। অফিসে টুকটাক যাতায়াত থাকায় টিভিতেও তাকে দেখা যায়। তাকে আমার বিরক্ত লাগার একটাই কারণ, সে সময়ে অসময়ে আমাকে অপমান করে। ইভেন ভার্সিটিতে তার কারণে কান পর্যন্ত ধরতে হয়েছে আমাকে। তার জন্যই আমাকে ট্রোলের শিকার পর্যন্ত হতে হয়েছে। এর জন্য আমি আর তার সামনে পড়তে চাই না, কিন্তু ভাগ্য আমার সহায় হয় না, বারবার ঠেলে দেয় তার দিকে। এজন্য আমি চরম বিরক্ত। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন বন্ধুরা, এবার গল্পে ফিরে আসি। আমি শিরোশী শ্রেয়া, বাবা মায়ের একমাত্র প্রিন্সেস আর ভাইয়ার একমাত্র বোনু। ছোট থেকেই সবার খুব আদরের হওয়ায় কষ্ট অপমান জিনিসটা কোনো কালেই উপভোগ করিনি, কিন্তু আমার প্রফেসরের দোয়ায় আজকাল মাঝে মধ্যে আমাকে অপমান জিনিসটা উপলব্ধি করতে হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি ওই অহর্নিশ চৌধুরীর একটা নাম দিয়েছি, সেটা হলো জল্লাদ স্যার। এটা নিয়ে আমার আর আমার বেস্টের মধ্যে ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু ওর ভাইয়ের আমার প্রতি আচার আচরণ দেখেও মেনে নিয়েছে। আজ এক সপ্তাহ ধরে আমি ওই জল্লাদ স্যার মানে অহর্নিশ চৌধুরীর সামনে পড়ি না। তাকে দেখলেই উল্টা ঘুরে দৌড় দেই। নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি আবার এক কথার মানুষ কিনা। তবে আমার এই এক কথা আজকে আর টিকবে না, কারণ আজকে আমরা যাচ্ছি ওই জল্লাদ স্যারের বাসায়। যাওয়ার অবশ্য একটা বড় কারণ আছে, সেটা হলো আমার একমাত্র বেস্টি আরুষি চৌধুরীকে আমাদের বাড়ির বউ করে আনা। আমি যেতে চাইনি, কিন্তু ওই যে ভাইয়ার আদরের বোন হয়, ভাইয়ার আবদার ফেলতে পারিনি। আমার অবশ্য রাগ হয়, কেন রে, তোরা তো প্রেম করার আগে আমার পারমিশন নিসনি। তবে এখন এমন একটা ভাব যেন আমাকে ছাড়া বিয়েই হবে না। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, আমার মায়ের পেটের আপন ভাই সদমান সাদিক শ্রেয়াস আর আরুষি চৌধুরী দীর্ঘ ৩ বছর প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। আজ তাদেরই ভালোবাসার পূর্ণতা দানের জন্য আমরা যাচ্ছি। আরুষিদের বাসায় ঢোকার সাথে সাথে আমার নজরে এলো অহর্নিশ চৌধুরীর, যে আমার দিকে রাগী একটা লুক দিয়ে রয়েছিল। তার এই রাগের কারণ আমি বুঝে উঠতে পারলাম না। নিতান্তই আমি সরল সোজা কিনা, এত প্যাচগোজ আমি বুঝি না। আমার আম্মুর তো আগে থেকে আরুকে পছন্দ, তিনি অংটি পরিয়ে দিলেন আরুকে। এক পর্যায়ে আরুর বাবা মানে আঙ্কেল বলল, আরু, শ্রেয়াসকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসো তো। এটা যে ওদের আলাদা স্পেস দেওয়ার জন্য আঙ্কেল করলেন সেটা আমি বুঝি। ছোটবেলায় খেয়েছি সুজি, তাই একটু হলেও আমি সবই বুঝি। এছাড়া বয়সও তো আমার কম না, 21 বছরের যুবতী নারী আমি। অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি। পড়বা না কেন, আমাদেরও তো বিজনেস আছে ফ্যাশন ডিজাইনিংয়ের। ভবিষ্যতে তো ভাইয়ার পাশাপাশি বিজনেসের হালটা আমাকেও ধরতে হবে। আর যাই হোক, আমি যতই বাদরামি করি না কেন, ভালো স্টুডেন্ট বটে। এর জন্য টিচাররা আমার কত প্রশংসা করে, কিন্তু এই অহর্নিশ চৌধুরীকে তা আমি বোঝাতে পারলাম না। নিচে একা বসে থেকে আমি বোরিং হচ্ছি। সে যার কাজে বিজি, আঙ্কেল আন্টি আম্মু আব্বুর সাথে কথা বলাই বিজি, আর অহর্নিশ চৌধুরী ফোনে বিজি। এই লোকটা নাকি আমার বেয়াই হবে, ভাবতেই আমার আত্মা ফেটে যাচ্ছে। তার সাথে নাকি এখন আমার হাসি ঠাট্টার সম্পর্ক, কিন্তু তা কসমিন কালেও সম্ভব না। এরকম দামঘিত লোককে আমি বেয়াই হিসেবে মানি না। আমার কত শখ ছিল বেয়াইয়ের সাথে প্রেম করব, এজন্য কতজনের প্রপোজাল রিজেক্ট করেছি, কিন্তু অহর্নিশ চৌধুরীকে দেখার পর আমার সেই আশায় এক বালতি জল পড়ে গেছে। এই দুঃখ কই রাখবো আমি। কিছুক্ষণ ধরে আমি খুঁতখুত করছি, মাঝে মধ্যে আম্মুকে একটু ধাক্কা মেরে আমার বিরক্তির কথা জানানো দিচ্ছি, কিন্তু আম্মুর হেলদোল নেই, সে গল্পে মশগুল। তবে আন্টি হয়তো আমার দুঃখ বুঝলেন, বললেন, শ্রেয়া যাও মা, একটু হেঁটে আসো, তুমি নিশ্চয়ই বোর হচ্ছ। আন্টির এই কথা শুনে আমাকে আর পাইকে মনে খুশির জোয়ার বয়ে গেল। আহা, এতক্ষণ ধরে তো আমি এটাই চাচ্ছিলাম,
আর ওদের বাসা আমার চোষা অনেক আগেই শেষ। আমার বেস্ট ফ্রেন্ড কিনা, একদম ন্যাংটাকালের বেস্ট ফ্রেন্ড। তবে আমি জানতাম না ওর এমন একটা বজ্জাত ক্ষয় আছে, কারণ সে বিদেশে পড়াশোনা করত। তবে জানেন কি, আমার ভাই আর ওর ভাই সমবয়সী আর ছোট থেকে বেস্ট ফ্রেন্ড। আমার ভাইও বিদেশ থেকে গ্র্যাজুয়েশন করে এসেছে, তাও আবার ওই অহর্নিশ চৌধুরীর সাথেই। এই কথা যেদিন শুনেছিলাম সেদিন আমার চোখগুলো মার্বেলের মতো গোল গোল হয়ে গিয়েছিল। যাই হোক, ছাদে এসে বাতাস খাচ্ছি। আরু আর ভাইয়া হয়তো অপর পাশে আছে। সে যাই হোক, ওদের প্রাইভেসি নষ্ট করব এমন মানুষ আমি নই। হাওয়া খাচ্ছি আর গুনগুন করছি, হঠাৎ কেউ আমার পাশে এসে দাঁড়ালো। বুঝতে পারলেও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম, যে মনে চাই সে আসুক, এতে আমার কি। কিন্তু লোকটার হয়তো বেশি তাড়া ছিল। গমগম স্বরে বলল, ভার্সিটিতে আমার সাথে এমন লুকোচুরি খেলার মানে কি? কণ্ঠের আওয়াজ শুনে বুঝলাম এ কেউ নয়, আমার সেই জল্লাদ স্যারটা। লোকটা এই কথা বলার জন্য চলেও এসেছে। কিন্তু আমিও কি কম নাকি? সে প্রশ্ন করবে আর আমি উত্তর দিব, এতই সোজা? মনে মনে দুটো ভেঙচি কেটে জবাব দিলাম, জানি না। লোকটা আবার গমগম স্বরে বলল, জানো না কেন? আর আমার ক্লাসে আসো না কেন? এমনি, মনে চায় না। লোকটা বোধহয় আমার উত্তরে আরও রেগে গেল। হুমকি দিয়ে বলল, ক্লাসটাকে কি মামার বাড়ি পেয়েছো যে যখন ইচ্ছা হবে তখন আসবে? কালকে থেকে আমার ক্লাসে না দেখলে ঠ্যাং ভেঙে দিব, মাইন্ড ইট। বলেই ঝড়ের গতিতে প্রস্থান করলো। আমি মনে মনে আরও দুটো ভেঙচি কাটলাম। আমাকে ভয় দেখতে আসছে? তোর হুমকিতে আমি ভয় পাই নাকি? যত সব খাবিস লোক। এরকম মনে মনে 2-4টে গালাগালি করে আমিও নিচে নেমে আসলাম। আমার ভালো কারোরই সহ্য হয় না, এই লোকটারও না। ক্লাসে কথা শোনায়, আবার বাসায়ও ছাড় দিল না। মনে মনে আল্লাহকে স্মরণ করে বললাম, হে আল্লাহ, রক্ষা করো আমায় এই জল্লাদ লোকের থেকে। এরপরের সময়টুকু আমার ভালোই কাটল, কারণ আমার সাথে আরও ছিল। ওদের বিয়ের দিন তারিখক্ষণ সব ঠিক করে তবেই সবাই উঠল। বিয়ের আর বেশি দিন বাকি নেই, এই দিন 15 হাতে আছে। আমার খুশি দেখে কে? বিয়ে মানেই শপিং, কেনাকাটা আর খাওয়া দাওয়া তো বটেই। খাবার আমার ভীষণ পছন্দ, কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না। তবে বিশ্বাস করেন, যেখানে খাবার দেখি আমি সেখানেই হামলে পড়ি। কারণ কোনো এক সময়ে কেউ একজন আমাকে বলেছিল, খাবারের ব্যাপারে লজ্জা পাওয়া বোকামি ছাড়া কিছুই না। আর আমি সেই বোকামি ত্যাগ করেছি বহু আগেই। যাই হোক, আর ওদের বাসা ছেড়ে যখন বেরিয়ে যাব তখন কেউ আমার কানে ফিসফিস করে বলল, কালকে আমার ক্লাসে না আসলে কিন্তু ভালো হবে না। আমি জানি এটা অহর্নিশ চৌধুরীর কাজ। তাকে যে আমি একেবারে ভয় পাই না তা কিন্তু না। এই যে ঠান্ডা মাথায় হুমকি দিলেন, সে চাইলে আরও অনেক কিছুই করতে পারেন। রাতে নিজের রুমে বসে বসেও দীর্ঘক্ষণ ভাবলাম। এরপর একটাই সমাধান খুঁজে পেলাম, সেটা হলো কাল আমার ভার্সিটিতে যাওয়া উচিত, তাও আবার ওই জল্লাদ স্যারের ক্লাসে। ব্যাটা সত্যিই যদি আমার ঠ্যাং ভেঙে দেয়, তাহলে খোড়া মেয়েকে কে বিয়ে করব? আমার হালি হালি বাচ্চারা তো অকালেই এতিম হয়ে যাবে। বাচ্চাদের কথা চিন্তা করে ক্লাসে গিয়েছি। আমার পাশে আরও বসে আছে। আমি একটু অন্যমনস্ক, কারণ জল্লাদ স্যারের ক্লাস করি না 1 সপ্তাহ। এর মধ্যে কি পড়িয়েছে বা কি পড়া দিয়েছে সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। বেশ দুশ্চিন্তায় আছে আজকে আমাকে কি অপমান করবে সেটা দেখার জন্য। হাই রে, কি কপাল আমার যে অপমানের ভয়ে 1 সপ্তাহ ক্লাস করলাম না, আজকে আবার সেই অপমান নিতে হবে। এসব চিন্তাভাবনার মাঝেই ক্লাসে প্রবেশ করলেন অহর্নিশ চৌধুরী। আমার মনের ভয়টা বেড়ে গেল, তবুও কাঁপা কাঁপা পায়ে উঠে দাঁড়িয়ে জল্লাদ স্যারকে সম্মান দেখালাম। যতই হোক স্যার তো। অহর্নিশ চৌধুরীকে দেখে আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই প্রশ্ন করবে, মিস শ্রেয়া, গতদিনের পড়াটা একটু বলুন তো। এই ভয়ে আমি বইয়ের আড়ালে মুখ লুকিয়ে বসে আছি। কিন্তু আমার ভয়কে সত্য করে তখনই গমগমে স্বরের আওয়াজ আসলো, মিস শ্রেয়া, গতদিনের পড়াটা একটু বলুন তো। আমি মাথা নিচু করে উঠে দাঁড়ালাম। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এই প্রবাদটা এখন আমার জন্য একেবারে সত্য হয়ে দাঁড়িয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে জানালাম, স্যার, আমি গতদিন আসিনি, তাই পড়াটা জানতাম না। আমার এই কথায় অহর্নিশ চৌধুরীর মেজাজ চটে গেছে, তা আর বুঝতে বাকি নেই আমার। ধমকের স্বরে বলল, হাউ কেয়ারলেস, আসেননি বলতে লজ্জা করে না? পড়াটা অন্তত নিবেন তো? এরকম হলে নেক্সট ক্লাস থেকে আমার ক্লাসে আর আসবেন না। অহর্নিশ চৌধুরীর কথা শুনে আমার নিজের মাথায় না ওই জল্লাদের মাথায় বাড়ি মারতে মন চাইল। নিজেই আসতে বলে নিজেই অপমান। রাগে দুঃখে আমার ক্লাস ছেড়ে যেতে মন চাইল, কিন্তু মন চাইলেই কি আর যাওয়া যায়? অনেক কষ্ট করে ক্লাসটা কমপ্লিট করে গিয়ে ক্যান্টিনে গেলাম। আর ওকে ইচ্ছা মতো ঝাড়ছি। আমি প্রতিবারই এমন করি, ওর ভাইয়ের উপরে রাগগুলো ওর উপরে ফালাই। কিন্তু আরও আমাকে থামানোর চেষ্টা করছে, তবে আমি থামছি না। মনের ঝাল না মিটিয়ে আমি থামবো না। অনেকক্ষণ এটা ওটা অহর্নিশ চৌধুরীর নামে বললাম, তারপর এক পর্যায়ে ক্লান্ত হয়ে থেমে গেলাম।
আরও আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই একটা লোক বলল, আরও অপেক্ষা করিস না, আজ তোকে আমি নিয়ে যাব। আমি কেবলই জুসের বোতলে এক চুমুক দিয়েছি, পিছনের মানুষটার কণ্ঠস্বর শুনে আমার গলায় জুস আটকে গেল। পিছনে ঘুরে দেখি অহর্নিশ চৌধুরী লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তার এই লাল চোখ জানা দিচ্ছে আগাম ঝড়ের। আমার দেখার মাঝেই সে প্রস্থান করলো। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ মনে মনে আবার অপমানিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু সে কিছুই বলল না। আরুকে একটা ধমক দিয়ে বললাম, তোর ভাই যে পিছনে এসে দাঁড়িয়ে আছে, আগে বলবি না। আরও একটু রেগে গিয়ে বলল, তোকে সেই কখন থেকে থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু তুই থামছিলি না তো, আমার কথা শুনছিলি। আরুকে আর কিছু বললাম না, কারণ বেচারি আমাকে সত্যিই থামানোর চেষ্টা করছিল, তবে আমি থামিনি। এখন আমার জন্য সামনে কি অপেক্ষা করছি কে জানে।